মাওয়া প্রান্তে যুক্ত হলো পদ্মা সেতু, বসলো ৩৮তম স্প্যান। বাকি ৩টি যোগ হলেই দেখা যাবে পুরো ৬.১৫ কিলোমিটার সেতু। আগ্রাসী আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী প্রতিরক্ষায় সজাগ থাকার আহ্বান। কাপড়ের দোকানের কর্মচারী থেকে স্বর্ণ চোরা কারবারি ও ভূমিদস্যু হয়ে ওঠে গোল্ডেন মনির। হাজার কোটি টাকার সম্পদের পাহাড়, র্যাবের অভিযানে গ্রেপ্তার। এবং ৩৬০০ কোটি টাকা পাচার করে পলাতক পিকে হালদার স্থায়ী হয়েছেন কানাডার আলোচিত বেগমপাড়ায়। আছেন আরও অনেকে, জানালেন দুদক কমিশনার, নামছে তদন্তে। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। পদ্মা সেতুতে বসল ৩৮তম স্প্যান। মাওয়া প্রান্তের সঙ্গে যুক্ত হওয়ায় এখন হেঁটেই ওঠা যাবে স্বপ্নের পদ্মা সেতুতে। মাওয়াপাড়ের ১ নম্বর পিলার দিয়েই সড়ক থেকে সেতুতে প্রবেশ করবে গাড়ি ও ট্রেন। শনিবার সকাল থেকেই চলে স্প্যান বসানোর কাজ। বাকি ৩টি যোগ হলে দেখা যাবে পুরো ৬.১৫ কিলোমিটার সেতু। পাড়ের কাছে হওয়ায় স্প্যান বসানো দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। সাইফুল ইসলামের ক্যামেরায় এহসান জুয়েলের রিপোর্ট। সপ্তাহ ভোরে ড্রেজার চালিয়ে মাটি সরিয়ে নেয়ার পর শনিবার সকাল স্পেন নিয়ে রওনা দেয় ক্রেন। ঘন কুয়াশা আর শীত নামানো গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ধীরে ধীরে সেতুর একেবারে শুরুর পিলার ১ ও ২ নম্বরের দিকে এগিয়ে আনা হয় স্পেন। মাওয়াপাড়ের সবচেয়ে কাছের পিলার হওয়ায় সময় লাগে ৪০ মিনিটের মতো। এরপর ট্রেনটি নোঙর করার পালা। দুই পাশে শক্ত মোটা ৬টি কেবলে বেঁধে ফেলা হয় স্পেনবাহী ক্রেনটি। দুপুর ১২টা নাগাদ এই কেবলগুলোর উপর ভরসা করেই টেনে আনার কাজ শুরু হয় স্প্যানটি। পাড়ের কাছে হওয়ায় স্প্যান বসানো দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। আমরা কল্পনা করতে পারি না এটা হবে, ইনশাল্লাহ দেখতেছি হতে হতে হয়ে গেছে। একটা সময় মনে হচ্ছিল যে আমাদের সেতু মনে হবে না, যে এত বড় প্রজেক্ট, এত বৃহৎ কাজ, কিন্তু এখন হয়ে গেছে। আর মাত্র ৩টা স্প্যান। এটা ১৬ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। মানুষ সারাক্ষণ প্রতীক্ষায় থাকে এই পদ্মা ব্রিজ কবে শেষ হবে। মাওয়াপাড়ের ১ নম্বর পিলার দিয়েই সড়ক থেকে সেতুতে প্রবেশ করবে গাড়ি ও রেল। তাই অত্যন্ত শক্তিশালী এই পিলারটি। কাজ এগিয়ে নিতে এখন জোর দেয়া হচ্ছে একই সাথে স্প্যানের উপর রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। প্রথম ক্রিটিক্যাল পয়েন্ট ছিল সবগুলো পাইল ড্রাইভিং করা। নেক্সট ক্রিটিক্যাল আসলো আমাদের সবগুলো স্প্যানকে আমাদের ইরেকশন করা। এখন সবগুলো স্প্যান যখন হয়ে যাবে, তারপরে ক্রিটিক্যাল আমাদের আসবে রোডওয়ে ডেক ইনস্টল করা। ৩৮তম স্প্যান বসার পর মাওয়াপাড়ে এখন ৯টি আর জাজিরাপাড়ে ২৯টি স্প্যান দৃশ্যমান। স্বপ্নের খুব কাছাকাছি দাঁড়িয়ে এখন পদ্মা সেতুর কাজ। নানা প্রাকৃতিক আর কারিগরি জটিলতা উতরে দৃশ্যমান ৩৮তম স্প্যানটি বলছে আর বাকি আছে মাত্র অর্ধ কিলোমিটারেরও কম সেতু দৃশ্যমান করা। ৩৮তম স্প্যানটি মাওয়াপাড় ছুঁয়ে যাওয়ার পর বাকি যে ৩টি স্প্যান তার সবগুলোই বসানো হবে মাঝ নদীতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রতিবেশী সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী হলেও কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতায় বলীয়ান হয়ে দেশের প্রতিরক্ষায় সজাগ থাকতে হবে সশস্ত্র বাহিনীকে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় একথা বলেন সরকার প্রধান। এ সময় মহামারী সামলাতে ৩ বাহিনীর বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। সোপানে উন্নীত হয়েছে সক্ষমতার নানা মাত্রায়। নিত্য নতুন অত্যাধুনিক সমরাস্ত্রের সংযোজন আর সরকারের নীতিগত পরিকল্পনায় এখন বিশ্বমানে উত্তীর্ণ হওয়ার স্বপ্নে নিরলস পরিশ্রম ৩ বাহিনীর সদস্যদের। করোনার প্রেক্ষাপটে এবছর কোনো জাঁকজমক আয়োজন ছাড়াই দিবসটি পালন করছে সশস্ত্র বাহিনী। দেশমাতৃকার প্রতিরক্ষায় নিয়োজিতদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছেন প্রতিরক্ষা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা এখন বিশ্বময়। সশস্ত্র বাহিনীকে সাংগঠনিকভাবে পুনর্গঠন, উন্নত প্রশিক্ষণ প্রদান এবং বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। করোনা মহামারীর ক্রান্তিকালেও নিজেদের সংক্রমণ আতঙ্ক তুচ্ছ করে মানবিকতার আহ্বানে মাঠে থাকায় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন সরকার প্রধান। করোনাকালে দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে বাংলাদেশ সেনাবাহিনী নানাবিধ কার্যক্রম অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে।
তিন বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল বাস্তবায়ন করে সার্বভৌমত্ব রক্ষায় আরও দক্ষ হবার আহ্বান জানান শেখ হাসিনা। প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী, তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। তিন বাহিনী ঘিরে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে চলাই হবে সশস্ত্র বাহিনীর দায়িত্ব। দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে আরও বেশি অবদান রাখবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই প্রার্থনা করি। এর আগে শনিবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। এদিন সকাল 10:30টায় গণভবনে তারা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ সময় বাহিনী প্রধানদের সঙ্গে কিছু সময় কথা বলেন সরকার প্রধান। এবছর করোনার কারণে দিবসটির আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে বলে জানানো হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর 40 সদস্য। শনিবার নৌ সদর দপ্তরের জুপিটার হলে শান্তিকালীন এ পদক প্রদান অনুষ্ঠিত হয়। পদকপ্রাপ্তদের মধ্যে 3 জনকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহিন ইকবাল পদক পরিয়ে দেন। সশস্ত্র বাহিনী দিবস 2020 উপলক্ষে শান্তিকালীন সময়ে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 2019 সালের জন্য বাংলাদেশ নৌবাহিনীর 40 কর্মকর্তা ও নাবিককে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়েছে। এদের মধ্যে 3 জন নৌবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক, 5 জন বিশিষ্ট সেবা পদক, 7 জন নৌ গৌরব পদক, 10 জন নৌ উৎকর্ষ পদক এবং 10 জন নৌ পারদর্শিতা পদক অর্জন করেন। কাপড়ের দোকানের কর্মচারী থেকে স্বর্ণ চোরা কারবারি ও ভূমিদস্যু হয়ে ওঠেন গোল্ডেন মনির। রাজধানীর মেরুল বাড্ডায় মনিরের বাসায় শুক্রবার রাতভর অভিযান চালায় র্যাব। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় তাকে। অভিযানে 1,09,00,000 টাকা, 5টি বিলাসবহুল গাড়ি, স্বর্ণালংকার, অস্ত্র ও মাদক জব্দ করা হয়। 90 দশকের রাজধানীর গাউসিয়া মার্কেটে কাপড়ের দোকানে বিক্রয়কর্মী থেকে অঢেল সম্পদের মালিক, স্বর্ণ চোরা চালান, হুন্ডি ও ভূমি ব্যবসার মাধ্যমে মনির হোসেন হয়ে ওঠেন গোল্ডেন মনির। শুক্রবার রাত 10টা থেকে গোল্ডেন মনিরের অবৈধ সম্পদের খোঁজে তার বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় র্যাব। 12 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই অভিযান। ভবনের বিভিন্ন ফ্লোরে তল্লাশি চালিয়ে এ সময় 600 ভরি স্বর্ণ, নগদ 1,09,00,000 টাকা, 10টি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং মাদক, অস্ত্রসহ বাসা থেকে 2টি এবং শোরুম থেকে 3টি সমোট 5টি অনুমোদনহীন গাড়ি জব্দ করা হয়। অভিযান শেষে ব্রিফিংয়ে র্যাব জানায়, ঢাকা সিঙ্গাপুর ভারত রুট ব্যবহার করে স্বর্ণ চোরাচালান করত গোল্ডেন মনির। সেই সঙ্গে হুন্ডি ব্যবসার সাথেও জড়িত সে। এছাড়া রাজুকের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে বাড্ডা ও কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় 200-ও বেশি ফ্লটের হদিস পায় র্যাব। গোল্ডেন মনির আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে ভূমিদস্যু। রাজুকের কতিপয় কর্মকর্তার সাথে যোগসাজশে সে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছে। ঢাকা শহরের ডিআইটি প্রজেক্ট, যেটি আমাদের এখান থেকে খুব সন্নিকটে, এর পাশাপাশি বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে তার 200-র বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে। ইতিমধ্যে 30টি কথা আমাদের কাছে সে প্রাথমিকভাবে স্বীকার করেছে। প্রাথমিকভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে গোল্ডেন মনিরের সম্পৃক্ততা মিলেছে বলে দাবি র্যাবের। তিনি ওই রাজনৈতিক দলের অর্থদাতা ছিলেন বলেও ব্রিফিংয়ে জানায় র্যাব। উনি একটি রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিক দলের সাথে তার অর্থ যোগানদের বিষয়ে প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন। শনিবার সকালে মনিরের দুবাই পালিয়ে যাওয়ার সব বন্দোবস্ত করা ছিল বলে জানিয়েছে র্যাব। মনিরের ছেলের দাবি চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল। হসপিটালে সে এভরি নাও এন্ড দেন যায়, এটা 1-2-3 দিনের জন্য, এটা কোনো ইস্যু না। কোন দেশ সেটা? দুবাই। তার বিরুদ্ধে 2টি মামলা আছে। করফাকির বিষয়টির সঙ্গে এনবিআর ও বিআরটি এর লোকজন জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। স্বামী বাংলাদেশে, বউ কানাডায়। স্বামীরা দেশ থেকে অবৈধভাবে টাকা উপার্জন করে পাঠায় বউয়ের কাছে। সে কারণে কানাডার টরেন্টোর একটি লোকালয়ের নাম হয়েছে বেগমপাড়া।
কথিত আছে কোটি কোটি টাকা পাচার করে অনেক বাংলাদেশি বেগমপাড়ায় স্থায়ী হয়েছেন। ৩৬০০ কোটি টাকা পাচার করে পলাতক আলোচিত PK হালদারও সেখানে বসতি গড়েছেন বলে অভিযোগ উঠেছে। দুদক কমিশনার জানান, সেখানে কত বাংলাদেশির বাড়ি আছে তার কোনো তথ্য নেই তাদের কাছে, তবে এ বিষয়ে তদন্ত করবে দুদক। কথিত আছে বেগমপাড়ার বউরা আয়েশি জীবনযাপন করেন, আর তাদের কাছে অবৈধভাবে উপার্জিত টাকা পাঠান বাংলাদেশে থাকা স্বামীরা। টাকা উপার্জনে ক্লান্তি আসলে অবসর কাটাতে কানাডায় বেগমদের কাছে যান সাহেবরা। এ কারণেই স্থানটির নাম দেওয়া হয়েছে বেগমপাড়া। কোটি কোটি টাকা পাচার করে কানাডার বেগমপাড়ায় অনেক বাংলাদেশি স্থায়ী হওয়ার ঘটনা এখন ওপেন সিক্রেট। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের অনেক আমলারও বাড়ি আছে বেগমপাড়ায়। সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীদের বাড়িঘর ওখানে আছে, ওনাদের ছেলেমেয়ে ওখানে থাকে। দুদক কমিশনার জানান, বেগমপাড়া রহস্যের কথা তারাও দীর্ঘদিন ধরে শুনে আসছেন, যদিও সেখানে কত বাংলাদেশের বাড়ি আছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তাদের হাতে। তবে তদন্তের কথা জানিয়েছেন দুদকের এই কমিশনার। বেগমপাড়ায় কাদের কি পরিমাণ বাড়ি আছে এগুলো এখনো অনেকটা মিথ, এটার সঠিক পরিসংখ্যান কারো কাছেই নেই। তবে আমাদের কাছে এই ধরনের অভিযোগ আছে। যখন এই সত্য উদ্ঘাটন হবে, অনুসন্ধান হবে, তদন্ত হবে, তখন আমার মনে হয় এই সংখ্যা নিয়ে আমরা কথা বলতে পারবো। কানাডায় এরকম অনেক বেগমপাড়া আছে বলে জানা গেছে। অভিযোগ আছে ৩৬০০ কোটি টাকা পাচার করে পলাতক আলোচিত PK হালদারও বেগমপাড়ায় স্থায়ী হয়েছেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সামাজিক অবক্ষয় রোধে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার রাতে কামরঙ্গীচরের ৫৭ নম্বর ওয়ার্ডের মাতবর বাজারে সামাজিক অবক্ষয় ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে এক আলোচনায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের ফেসবুক, ইন্টারনেটের অপব্যবহার রোধে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদক ও ব্যভিচার পরিহারে ইসলামের প্রকৃত শিক্ষা খুতবায় উল্লেখ করতে ইমামদের প্রতি আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। কিন্তু এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা ভালো দিকটা গ্রহণ করব, খারাপ দিকটা বর্জন করব। শীতের আগমনী আর বায়ু দূষণে গত দুদিন ধরে ধোঁয়াশাচ্ছন্ন ঢাকার আবহাওয়া। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা। এ সপ্তাহের শুরুতে ঢাকা শিশু হাসপাতালে ১৭ শিশু করোনা নিয়ে ভর্তি হয়েছে। ঘড়ির কাঁটায় বেলা প্রায় ১১টা। যদিও দেখে মনে হতে পারে প্রকৃতির এই দৃশ্য ভোর ৬টা কিংবা ৭টার। আকাশে অন্ধকার ভাব। একদিন আগেই হয়েছিল অসময়ের বৃষ্টি। হঠাৎই কেন আবহাওয়ার এই বৈরিতা? এক সপ্তাহ ধরে যেটা দেখছি, বাইরের সিচুয়েশন আবার খারাপ হওয়া স্টার্ট করেছে। ২-৩ ধরে ওয়েদার অবস্থা তেমন বেশি ভালো না। ওয়েদারের সাথে বায়ু দূষণের সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। লকডাউনের শুরুর দিনগুলোতে বায়ুমণ্ডল যতটা স্বচ্ছ ছিল, এখন ঠিক তার বিপরীত অবস্থা। শনিবার বিশ্বের সব দেশকে পেছনে ফেলে আবারও দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থানে উঠে এসেছে ঢাকা। করোনা যখন শুরু হয়েছিল তখন আপনাদের যানবাহন চলাচল প্রায় ছিল না বলেই চলে, কিন্তু এখন তো যানবাহন যথারীতি চলাচল শুরু করেছে। আবহাওয়া অফিস বলছে, বাতাসে দূষিত কণা বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। সেই সাথে মেঘমালায় রয়েছে শীতের আগমনী প্রভাব। বাতাসে যদি জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং সেটার যদি তাপমাত্রা কমে যায়, তাহলে এই দূষিত কণাগুলো ফগ তৈরির ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে। এদিকে একটু শীতের দেখাতেই বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। সেই সঙ্গে করোনায় আক্রান্তের হারও বেশি। অক্টোবরের প্রথম সপ্তাহে শিশু হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী ছিল ১০। এ সপ্তাহের শুরুতে এ হাসপাতালে ভর্তি ১৭ শিশু। একইভাবে অন্য হাসপাতালেও আক্রান্ত শিশুর সংখ্যা আগের তুলনায় বেশি। ৭-৮ মাস ধরে যে পরিমাণ শিশু রোগী আমাদের কোভিড পজিটিভ ভর্তি ছিল, সেই তুলনায় সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখন টোটাল আমাদের 24 আওয়ার্সের মধ্যে আমরা যদি ডেইলি যদি 17টা বা 18টা স্যাম্পল আমরা করি, এখানের মধ্যে প্রায় 7 থেকে 8টা পজিটিভ আসছে। মহামারীর এই দ্বিতীয় ঢেউয়ে আবহাওয়ার কথা মাথায় রেখে আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কেবলমাত্র অভিজ্ঞতা দিয়েই গত কয়েক দশকে ধোলাইখাল এলাকায় গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প। গ্রাহকের চাহিদা অনুসারে যে কোনো যন্ত্রাংশ তৈরিতে সক্ষম তারা। আমদানি করা ৩-৪ কোটি টাকার বিদেশি মেশিন ১ কোটিতেই বানিয়ে চমক দেখালেও পৃষ্ঠপোষকতার অভাবে বাজারে দখল নিতে পারছে না তারা।
তবে এই হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে অঞ্চলভিত্তিক পরিকল্পনার কথা বলছে এসএমই ফাউন্ডেশন। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। নিজের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এখন যে কোনো কাজ মনে করে আপনি দিলে, স্যাম্পল দিলে কি ড্রয়িং করে দিলে ইংলিশে দেখেই করে ফেলে। কাগজ কলমের জ্ঞান নেই, ওস্তাদের দীক্ষা আর বছরের পর বছর মেশিনের সঙ্গে সখ্যতা এমন আত্মবিশ্বাসের যোগানদাতা। হরিগঙ্গার তীরে ধোলাইখাল এলাকায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বছরের পর বছর বিপ্লব ঘটিয়ে যাচ্ছেন হালকা প্রকৌশল শিল্পের শ্রমিকরা। কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, তৈরি পোশাক, বস্ত্র, গাড়ি, রেলওয়ে সহ বিভিন্ন খাতের যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি আর মেরামতে এখন সিদ্ধহস্ত তারা। এখানে একমাত্র মুরগি খামারের ফিট মেশিনে তৈরি হয়। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি পাঁচটা তৈরি করি, ভেঙে গেলে এটা আবার জোড়া দিয়ে দেয়, নতুন তৈরি করি। কেউ বা বছরের পর বছর মেশিনের শব্দ আর পার্টসের সাজ বানাতে বানাতেই এখন কয়েকটা মেশিনের মালিক। কালের ধারায় লেগেছে আধুনিকতার ছাপও। শুধু যন্ত্রাংশ তৈরি করেন তাই নয়, বড় বড় মেশিনও বানিয়ে ফেলছেন অনায়াসে। তাদের ভাষায় মানের দিক থেকে এখন চীনকে ছাপিয়ে কোনো কোনো ক্ষেত্রে ইউরোপকেও টেক্কা দিতে সক্ষম। চায়নার তো লাগে 3 কোটি টাকা, আমাদের তো লাগে 1 কোটি টাকা। 5-7 বছর কাজ করতে পরে একটা মেশিন উঠাইছি। অথচ দক্ষ এসব হাত দিন শেষে বড্ড অসহায়। আমাদের ব্যাংকে বাংলা মেশিন বললে লোন দেয় না, চায়না মেশিন বা জার্মানি মেশিন, তাইওয়ানের মেশিন আনলে তাদের লোন দেয়। টুকটাক রিপেয়ারিং কাজ করি, নতুন কোনো প্রোডাকশন আমরা ইনভেস্ট করতে পারছি না। তবে কিছুটা আশার বাণী শোনাচ্ছে এসএমই ফাউন্ডেশন। ব্যাপক হারে আমরা আমাদের উদ্যোক্তাদেরকে কাউন্সেলিং আমরা করছি, আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোকে সেই প্রক্রিয়ার ভিতরে আনার চেষ্টা আমরা করছি। 1947 সালে ভারত বিভাগের পর অবাঙালি উদ্যোক্তাদের মাধ্যমে প্রথমে হালকা প্রকৌশল শিল্পের যাত্রা শুরু হয় ধোলাইখালে। এখানকার গল্পটা ছোট মনে হলেও এর পেছনে রয়েছে গত কয়েক দশকের এক বিপ্লবের ইতিহাস, যে বিপ্লব ধীরে ধীরে গড়ে তুলেছে এই স্বল্প প্রকৌশলী শিল্প খাতকে। দরকার একটু পৃষ্ঠপোষকতা, তাহলেই হয়তো তৈরি পোশাকের মতো এই খাতও সুনাম ছড়াবে। একটাই, মেড ইন বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মহামারীর সময়ে লকডাউন না দিয়ে সারা বিশ্বে সমালোচনার মুখে পড়া সুইডেনের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। করোনার প্রথম থেকেই দেশটির জনগণ মাস্ক ব্যবহারে উদাসীন থাকলেও দ্বিতীয় ধাপে সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে বাড়ছে মাস্কের ব্যবহার। ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সুইডিশ বিজ্ঞান একাডেমিও। সুইডেন থেকে শফিউল আলমের প্রতিবেদন। দেরিতে হলেও এক জায়গায় সর্বোচ্চ 8 জনের বেশি লোকের জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে সুইডেন সরকার। ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে সুইমিং পুল, ব্যায়ামাগার এবং জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে সংক্রমণ বাড়ার সাথে সাথে আইসিইউতেও বাড়ছে রোগীর সংখ্যা। করোনা পরিস্থিতির এমন অবনতির কারণে আতঙ্কিত সাধারণ প্রবাসীরা। ইউরোপের অন্যান্য দেশের মতো সুইডেনেও করোনা পরিস্থিতি এখন একটু ভয়াবহ পরিস্থিতির দিকে রূপ নিচ্ছে। তো এখানে আগে বিগত দিনগুলোতে মাস্কের ব্যবহার ছিলই না, কিন্তু এখন আগের চেয়ে একটু মাস্কের ব্যবহার বেড়েছে। শুরু থেকে কোনো বাধ্যবাধকতা না থাকায় দেশটির বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহারে উদাসীন। তবে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সুইডিশ বিজ্ঞান একাডেমি। কিন্তু মাস্ক ব্যবহারের পরিবর্তে সামাজিক দূরত্বের উপর গুরুত্ব দিচ্ছে সুইডেন সরকার। সুইডেন বরাবরই জনগণের স্বাধীন ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আসলেও করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনগণকে আরও সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ফ্রান্সে বড়দিন সামনে রেখে আগামী 28শে নভেম্বর থেকে দোকানপাট খুলে দেওয়া হতে পারে। দীর্ঘ লকডাউনে মানুষের মধ্যে যে মানসিক অবসাদ তৈরি হয়েছে, লকডাউন কিছুটা শিথিল হলে তা কমবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে আরও জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ রুখতে আগামী 1 ডিসেম্বর পর্যন্ত লকডাউন জারি করে বার রেস্টুরেন্টের পাশাপাশি সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়। তবে এখন করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় এবং বড়দিনকে সামনে রেখে আগামী 28শে নভেম্বর আবারও কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা হতে পারে, এমনটাই জানানো হয়েছে। দোকানপাট খোলা হলেও স্বাস্থ্য সুরক্ষা কিংবা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ কড়াকড়ি নজরদারি রাখবে।
বড়দিন উপলক্ষে প্রতি বছর গিফট আইটেমের দোকানগুলোতে অনেক কেনাবেচা হয়ে থাকে, তবে করোনার প্রভাবে এবার সেটি না হওয়ায় অনেক লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। যদি আগামী 28 নভেম্বর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয় তবে কিছুটা লোকসান তারা পুষিয়ে উঠতে পারবেন। ফ্রান্সে এক গবেষণায় দেখা গেছে দীর্ঘ লকডাউনের কারণে সাধারণ মানুষ মানসিক অবসাদে ভুগছেন, আর তাই দেশটিতে বসবাসরত সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা মনে করেন দোকানপাট খুলে দেওয়া হলে তারা বাইরে বের হতে পারবেন এবং কিছুটা হলেও মানসিক অবসাদের অবসান ঘটবে। এটা যদি তুলে না দেওয়া হয়, এই ব্যবসায়িক বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয় শুধু ফ্রান্স নয়, পুরো ইউরোপ অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। লকডাউনটা খুলে দেওয়া হয় তাহলে আমাদের ভিতরে একটা স্বস্তি কাজ করবে, কারণ হচ্ছে অনেক জিনিসগুলো আমরা পাবো, ইভেন মাইন্ডের দিক থেকে আমরা অনেক ফ্রেশ ফিল করব। আগামী মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনার সার্বিক পরিস্থিতি ও এই পরিস্থিতি বিবেচনা করে সরকার কী পদক্ষেপ নিতে যাচ্ছে এ বিষয়ে জাতির সামনে বিস্তারিত তুলে ধরবেন। আর এখন সেদিকেই তাকিয়ে আছেন দেশটির ব্যবসায়ী সহ আপামর জনসাধারণ। মামুল উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। কাতারে নিঃস্বার্থভাবে আত্মমানবতার সেবায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রবাসীদের বেশ কিছু সামাজিক সংগঠন। করোনাকালে কর্মহীন কাতার প্রবাসী ও দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এসব সংগঠন আগামীতেও কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানিয়েছেন নেতারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দুঃসময়ে প্রবাসীদের পাশে দাঁড়িয়ে আসছে কাতারের বিভিন্ন বাংলাদেশি সংগঠন। বিগত দিনগুলোর মতো আগামীতেও অসহায় কর্মহীন প্রবাসীদের পাশাপাশি দেশের অসহায় হতদরিদ্র মানুষের সহযোগিতায় কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন সংগঠনের নেতারা। আর এতে খুশি সাধারণ প্রবাসীরা। কাতারে অবস্থানরত বাংলাদেশিদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা সবসময় সর্বাঙ্গীনভাবে বাংলাদেশ কমিউনিটির পাশে থাকব। কাতারে বাংলাদেশি কোনো ভাই যদি কোনো প্রবলেমে থাকেন, কোথাও কোনো সমস্যাগত জর্জরিত থাকেন, আমরা তাদের পাশে থাকতে চাই। কাতারে করোনাকালীন সময় অনেক দুস্থ মানুষকে আমরা সহযোগিতা করেছি। বাংলাদেশেও আমাদের অনেকগুলো মাদ্রাসা এবং অনেক এতিমখানায় আমরা এই করোনাকালীন হৃদয় বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনুদান দিয়েছি। মানব কল্যাণে প্রবাসীদের সংগঠনগুলো তাদের কার্যক্রম অব্যাহত রাখলে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন কমিউনিটি নেতারা। এই ধরনের কার্যক্রম ওনারা যদি অব্যাহত রাখেন, বাঙালি কমিউনিটি ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। কাতারে হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘের মতো গঠিত হয়েছে বেশ কিছু সামাজিক সংগঠন। করোনার সময়ে অসহায়দের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই সংগঠনগুলো বারবার আলোচনায় এসেছে। শুভ সংবাদ, কাতার। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার নূর ই হিলাল সাইফুর রহমান। দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার সেফাকো মাকাথো প্রেসিডেন্সিয়াল গেস্ট হাউসে এক অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র হস্তান্তরের পর হাইকমিশনার নূর ই হিলাল ফটো সেশনে অংশগ্রহণ করেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত সাব্বির আহমেদ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন নূর ই হিলাল। মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় কংগ্রেসের নিম্নকক্ষে নীল শিবির আগের মতোই প্রভাব রাখতে পারবে বলে মনে করছেন দলটির বাঙালি নেতারা। ডোনাল্ড ট্রাম্পের আমলে কাজে ও রাজনৈতিক বিতর্কে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন ক্যালিফোর্নিয়ার রাজনীতিবিদ পেলোসি। ৮০ বছর বয়সী হলেও ন্যান্সির বিচক্ষণতার উপর আস্থা রয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনেরও। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। The chair asks that all members in the chamber যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে গত সপ্তাহে আবারও অভিজ্ঞ ন্যান্সি পেলোসিকে বেছে নেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। কোনো রকম বিরোধিতা ছাড়াই ভার্চুয়াল ভোটাভুটিতে মনোনীত হন তিনি। জানুয়ারিতে কংগ্রেসের নতুন অধিবেশন শুরুর পর আনুষ্ঠানিকভাবে স্পিকার নির্বাচন নিয়ে ভোট হবে। নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের দাপট থাকায় ন্যান্সি জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। The chair asks that all members in the chamber as well as members and staff throughout the Capitol. ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি হিসেবে 1987 সালে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এ জায়গা করে নেন ন্যান্সি পেলোসি। ভাইস প্রেসিডেন্টের পর নিম্নকক্ষের স্পিকারও একই অঙ্গরাজ্যের হওয়ায় খুশি হচ্ছেন ক্যালিফোর্নিয়ার অধিবাসীরা।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ন্যান্সি পেলোসি প্রথম কোনো নারী যিনি স্পিকার হিসেবে কাজ করছেন। 2019 সাল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদে 52তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বাবার হাত ধরে রাজনীতিতে আসেন তিনি। জর্জ ডব্লিউ বুশের সময় ইরাক যুদ্ধের বিরোধিতা করে প্রথম আলোচনায় আসেন পেলোসি। পেলোসির জন্ম 1940 সালের 26 মার্চ মেরিল্যান্ডের বাল্টিমোর শহরে। তার বাবা মা দুজনেই ইটালিয়ান বংশোদ্ভূত। ইটালিয়ান আমেরিকান পরিবারের সন্তান হওয়ায় অভিবাসীদের দুঃখ বোঝেন 80 বছর বয়সী এই নারী নেত্রী। ভাস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অধিনায়কত্বকে কোনো চাপ হিসেবে নয়, বরং নিজের প্রমাণের জন্য আরও সময় চাইলেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ভালো শুরুর পরও ইনিংসকে বড় করতে না পারা তামিমের লক্ষ্য। বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে ক্যারিবিয়ান সফরের প্রস্তুতি সম্পন্ন করা। তবে টুর্নামেন্টে ভালো করার লক্ষ্য থাকলেও ফরচুন বরিশাল দল নিয়ে কিছুটা আক্ষেপ ঝরেছে তামিমের কণ্ঠে। তামিম ইকবাল খান টাইগারদের সর্বকালের সর্বসেরা ওপেনার। তবে ঝড়ো তামিমের পটুতা দেখা যাচ্ছে না অধিনায়কত্বে, হোক সেটা জাতীয় দল, ফ্রাঞ্চাইজি লিগ কিংবা অন্য খানেও। গেল বছর লঙ্কা সফরের দায়িত্ব পাওয়ার পর 6 ম্যাচে লাল সবুজকে কুড়িয়েছেন অধিনায়কত্ব। জয় পরাজয় সমান 3টি করে। তবে ব্যক্তিগত পারফরমেন্স ছিল ম্লান। ভালো শুরুর পরেও বড় স্কোর করতে ব্যর্থ ছিলেন প্রেসিডেন্টস কাপেও। তবে কি অধিনায়কত্বই কাল হয়ে দাঁড়াচ্ছে তার জন্য? জবাবে কিছুটা আগ্রাসী উত্তর তামিমের কণ্ঠে। ক্যাপ্টেন্সির প্রেশার এটা আসলে এটা আপনাদের বানানো। হ্যাঁ, এটা আপনাদেরই বানানো। এখানে আমি এখনো কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি নাই। আর 1 ম্যাচ, 2 ম্যাচ, 3 ম্যাচ, 4 ম্যাচ আমি যেদিন ফার্স্ট ক্যাপ্টেন্সি পেয়েছিলাম ওদিনই বলে দিয়েছিলাম যে ক্যাপ্টেন্সি আপনি জাজ করবেন 6 মাস 1 বছর পর। ইট উইল টেক টাইম। আর ক্যাপ্টেন্সি প্রেশার কতটুকু আমার খেলায় ইম্প্যাক্ট করতেছে, ইউ হ্যাভ টু জাজ আফটার অ্যাট লিস্ট 20 গেমস অর 10-15 গেমস। ইউ ক্যান নট জাজ আফটার 2-3 গেমস। কথা বললেন বঙ্গবন্ধু টি-20 কাপ নিয়েও। 5 দলের লড়াইয়ে কে কেমন স্কোয়াড গড়েছে তা নিয়ে মতপার্থক্য আছে। তবে কোনো রাগঢাক করেননি তামিম। দল গোছাতে ফরচুন কর্তারা যে কিছুটা পিছিয়ে পড়েছেন সেটাও স্বীকার করেছেন অকপটে। তারপরও হাল ছাড়ার পক্ষে নন এই বাহাতি। নো ডাউট উই হ্যাভ মেড সাম মিস্টেকস ইন দ্য ড্রাফট। হ্যাঁ, এটা তো কোনো সন্দেহ নাই। আমরা অবশ্যই ড্রাফটে কিছু মিস্টেক করেছি, দেখে এই কথাটা উঠছে। বাট এটার সাথে এটাও বুঝতে হবে যে ক্রিকেট ইজ অ্যান আনসার্টেন গেম, যে কোনো কিছু হইতে পারে। আমার যে টিমটা আছে, যে স্কোয়াডটা আছে, আমাদের যদি সাকসেসফুল হইতে হয় আমাদের আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। হঠাৎ করেই আভাস দিচ্ছে শীতের আগমনের। তাই তো শিশিরের ফ্যাক্টকেও বড় ইস্যু বলে মনে করছেন তামিম। ইতিবাচক শুরুটাও গুরুত্বপূর্ণ মানছেন তিনি। আশা করি যে প্রথম ম্যাচটা আমাদের জন্য ভালো যাবে। আর যতটুকু ইনফরমেশন নেওয়া দরকার তারপরে সামনের ম্যাচগুলো দেখতে হবে। হ্যাঁ, ডিউ উইল বি আ ফ্যাক্টর ফর শিওর। 24 নভেম্বর উদ্বোধনী দিনে সাকিব রিয়াদের জেমকন খুলনার প্রতিপক্ষ, তামিমের ফরচুন বরিশাল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আয়ারল্যান্ডে শীত আসার সাথে সাথে বাড়ছে অতিথি পাখির আগমন। পাখির কিচিরমিচির শব্দে এখন মুখর আটলান্টিক এবং এর আশপাশের জলাধারগুলো। আয়ারল্যান্ড থেকে সমুদ্র ও লেকগুলোতে ঘুরে বেড়ানো অতিথি পাখিদের মিলন মেলার খবর জানাচ্ছেন সহকর্মী সৈয়দ জুয়েল। পাখির কলকাকলিতে মুখর আটলান্টিকের সৈকত এবং এর আশেপাশের লেকগুলো। ঝাঁকঝাঁক অতিথি পাখির ডানার ভর করে শীত আর প্রকৃতি মিলেমিশে একাকার এখানে। পাখিদের কিচিরমিচির শব্দ আর ঢেউ দোলানো নৃত্যে নিজেদের মন জুড়িয়ে নিতে হাজির হন বহু পর্যটক। প্রতি বছরই শীতের শুরু থেকেই আয়ারল্যান্ডের সমুদ্র উপকূলগুলোতে আশ্রয় নেয় বহু অতিথি পাখি। হাজার হাজার পাখি একসাথে জড়ো হয়ে থাকলেও নেই কারোর সাথে কোনো বিরোধ। আপন মনে ঘুরে বেরিয়ে মানবজাতিকে আনন্দের পাশাপাশি ঐক্যেরও শিক্ষা দিয়ে যাচ্ছে এসব অতিথি পাখিরা। শীত আসছে, পাখিও ভাসছে, উঠছে মুক্ত বিহঙ্গের ন্যায়। নানান ধরনের পাখির কলকাকলিতে মুখরিত এখন প্রকৃতির চারপাশ। এমনই সুরেলা ছন্দে হারিয়ে যায় মন, উড়ে যায় দুঃখের সবটুকু হিমেল হাওয়া। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাওয়া প্রান্তে যুক্ত হলো পদ্মা সেতু, বসলো 38তম স্প্যান। বাকি 3টি যোগ হলেই দেখা যাবে পুরো 6.15 কিলোমিটার সেতু। আগ্রাসী আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধ।
সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী প্রতিরক্ষায় সজাগ থাকার আহ্বান। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।